আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আয়োজন সফল করতে অনুষ্ঠান এলাকায় প্রস্তুতিও প্রায় শেষ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। বিকেল ৩টায় এর আনুষ্ঠানিকতা শুরু হবে। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয়। সাধারণ মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমার ছেলেকে মোহাম্মদপুর আল্লাহ করিমের সামনে হেলিকপ্টারে গুলি করে মারা হয়েছিল। আপনার ডাইন সাইডটা গুলি ঢুকিয়া কানার উপর দিয়া বাম সাইডটা চলবে আমি মামলা করেছি। এদের এখনো বিচার শুরু হয় নাই, কিন্তু স্বীকৃতি পাইছিল। আমাদের আন্দোলন কিন্তু এখনো লিখিতভাবে স্বীকৃতি পাইনি। এই স্বীকৃতি পাওয়ার জন্য ঘোষণাপত্রের জন্য আমরা এখানে মূলত এসেছি। পদে বিগত দিনে আমরা দেখে আসছি আপনার এদেশের রাজনীতিতে ব্যক্তি পূজা হচ্ছে, পরিবার পূজা হচ্ছে। ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক কোনো সংবিধান হতে পারে না। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আলামিন, মার্চ ফর ইউনিটি কর্মসূচি কখন শুরু হতে পারে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানে সমন্বয়করা কি বলছেন? সুজানার ঘণ্টাখানেক পরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি আজকে শুরু হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। তো আমরা এখন দেখছি যে শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব সাধারণ ছাত্র জনতা জড়ো হয়েছে এবং শহীদ মিনারের ডান পাশে আমরা দেখছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং যারা আহত হয়েছেন তাদেরকে বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখছি বেশ কয়েকজন আহত এবং শহীদ পরিবার সদস্য এসে আসন গ্রহণ করেছেন। সবার মুখ থেকে একটি কথা যে এই যে জুলাই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দরকার এবং সেই জন্য যে ঘোষণাপত্রের আলোচনাটা শুরু হয়েছিল সেটি যেন সরকার খুব দ্রুত বাস্তবায়ন করে। সব রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য যে অংশীজন আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সরকার যেন সেটি দ্রুত প্রণয়ন করে এবং সেটি জাতির সামনে প্রকাশ করে, সেই দাবিটি আজকে এখান থেকে অনেকেই তুলছেন এবং যেটি বলছে যে তারা মূলত অনেকে এসেছেন, তারা যে তাদের মূল পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যেটি আজকে ঘোষণাপত্র পাঠ করা হবে সেই উদ্দেশ্য করে কিন্তু অনেকে এসেছিল। তো যেটি মধ্যরাতে এসে কর্মসূচি পরিবর্তিত হয়ে মার্চ ফর ইউনিটিতে রূপান্তরিত হয়। তো তারপরে তারা বলছে যে কর্মসূচি পরিবর্তিত হলেও তাদের যে মূল স্পিরিটের জায়গাটি, যে জুলাই গণ অভ্যুত্থানের যেই স্বীকৃতি, সেটি যেন আজকে এখান থেকে সুস্পষ্ট রূপরেখা পায়, সেই বিষয়টি কিন্তু আজকে যারা বৈষম্য ছাত্র আন্দোলন বলি কিংবা জাতীয় নাগরিক কমিটি বলি তাদের সদস্যরা সবাই এই কথাটি বলছেন এবং আনুষ্ঠানিক বক্তব্য হয়তো তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন। যদিও বলা হচ্ছে যে সরকার একটি উদ্যোগ দিয়েছে যে তারা জুলাই রেভলিউশনের একটি প্রোক্লেমেশন সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে প্রণয়ন করবেন। সাধারণ শিক্ষার্থী, সাধারণ ছাত্র, বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি স্পষ্ট করে সেটি বলে দিয়েছে যে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা সাধুবাদ জানায়, তবে সেটিকে অবলম্বন করে যেন সময় ক্ষেপণ না করা হয় এবং খুব দ্রুত সেটি ঘোষণা করা হয়, সেই দাবিটি তারা এখনই জানাচ্ছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে পরবর্তীতেও জানাবেন। আমরা এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন সার্জিস আলম কিংবা হাসরাত আব্দুল্লাহ তাদের কাউকে দেখতে পাইনি। সহ সমন্বয়ক অনেকে উপস্থিত হয়েছেন কিংবা অনেক কয়েকজন সমন্বয়ক আমরা দেখতে পেয়েছি। যেহেতু এখন প্রায় 2টা বেজে গেছে আর 1 ঘন্টা বাকি রয়েছে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার জন্য, এর মধ্যে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে সবার উপস্থিতি এখানে লক্ষ্য করতে পারবো। এর মধ্যে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছে শহীদ মিনারে এবং যত সময় গড়াবে ততই লোকে লোকারণ্য হয়ে পড়বে এই শহীদ মিনার এলাকা। সুজানা। জি আলামিন, ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্য বাধাপ্রাপ্ত হয় এমন যে কোনো কাজ থেকে সবাই বিরত থাকার আহ্বান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবে পরিকল্পনার টেবিল ও রাজপথে সহযোদ্ধার ভূমিকায় ছিল ইসলামী ছাত্র শিবির। এর আগে সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের বাবা এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় আরও কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সদস্য সম্মেলন করে ছাত্র সংগঠনটি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। আমরা অনুরোধ করব, বিভেদ নয় ঐক্য চাই, সবাই মিলে দেশ গড়তে চাই, এই স্লোগানের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যাই। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে সহকর্মী অরণ্য গফুর, সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। অরণ্য, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের বক্তব্য কি, এবং সেই সাথে আজকের সম্মেলন থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা আমাদেরকে জানাবেন। ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে, প্রথম অধিবেশন শেষে এখন কিন্তু বিরতি চলছে, দ্বিতীয় অধিবেশন শুরু হবে কিছুক্ষণ পরে। তবে প্রথম অধিবেশনেই ছিল মূলত রাজনৈতিক বক্তব্য, বিবৃতি এবং বিভিন্ন রকমের পারস্পরিক পরিচিতি চেনা জানার পর্বটি ছিল, যেখানে আপনার বিভিন্ন বিদেশি ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনগুলোর নেতারা এসেছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন ইসলামী আন্দোলনের নেতারা, ছাত্র সংগঠনের নেতারা এসেছিলেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে রাজনীতি যারা করেন তারাও কিন্তু এসেছিলেন এবং তারা তাদের বক্তব্য বিবৃতির মাধ্যমে তাদের অবস্থানটা জানান দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে আসলে জাতীয় ঐক্য এবং জাতীয় সংহতি যে খুবই জরুরি এবং সবাই একতাবদ্ধভাবে দেশ গঠন করা জরুরি, এই বিষয়টা কিন্তু সবার বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আসলে 15 বছর পরে কিন্তু ছাত্র শিবির আপনার তাদের সদস্য সম্মেলন করতে পারছে এবং নতুন একটি পরিবেশে, নতুন একটি উদ্যমে সদস্য সম্মেলন হচ্ছে, যেখানে ছাত্র শিবির কিন্তু জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে এরই মধ্যে কিন্তু স্বীকৃতি পেয়েছে। তো আমরা আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে যে আমাদের বলুন যে 15 বছর আসলে সদস্য সম্মেলনটা আপনারা করতে পারেননি প্রকাশ্যে, এবং এই 15 বছর পরে যে নতুন একটি পরিবেশে নতুনভাবে নতুন সদস্যরা এসেছে এই সম্মেলনে, আসলে মানে আপনারা কেমন অনুভূতিটা আসলে কেমন বোধ করছেন এবং তাদের কাছ থেকে আপনাদের ফিডব্যাকটাই বা কেমন সদস্যদের কাছে? জি ধন্যবাদ। আমাদের এই সদস্য সম্মেলন 2009 সালে হয়েছিল। 9 সালের মিটিংটা 10 সালে হয়েছিল, আর এর ভিতরে 15 বছরে আমরা কোনো সদস্য সম্মেলন সরাসরি করতে পারি নাই। আমাদের এই সম্মেলন, আমাদের জনশক্তিরা খুবই উৎফুল্ল এবং খুবই আবেগপ্রবণ অবস্থায় আছি, এবং আমাদের যারা 15 বছরে ছাত্র শিবিরের সদস্য ছিল তারা অংশগ্রহণ করার জন্যও প্রস্তুতি ছিল, যদিও তারা সাবেক হয়ে গেছে। আমরা সকল ভাইদেরকে সেই সুযোগটা দিতে পারি নাই। তার মানে এই যে মাঝখানের যে 15 বছরের গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু আবেগটা এখন আমাদের জনশক্তি সাবেকদের ভিতরেও আছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরম পাওয়া, যে হাসিনার বিদায় এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের এই ধরনের বড় একটা আয়োজন। নিঃসন্দেহে আল্লাহর শুকরিয়া করা বিকল্প কোনো কিছু নেই। আর আমরা বলতে চাই যে এই সদস্য সম্মেলন আগামী বছরের নতুন যাত্রাটা শুরু করে ছাত্র শিবিরের। আশা করি এই সদস্য সম্মেলনের মাধ্যমেই আগামী বছরের শুরুটা, আগামীকাল শুরু হতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আগামীকালকে নতুন বছরের কে কেন্দ্র সভাপতি হবেন তার মেসেজটাও এই বিরতি পরবর্তী সেশনে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে
নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের মধ্য দিয়ে আসলে আগামীকাল থেকে ছাত্র শিবিরের নতুন বছর শুরু হবে এবং সেই বছরে মূলত নতুন উদ্যমে যে কর্মীরা কাজ করতে পারবে, নতুন সদস্যরা দায়িত্ব নিতে পারবে, সেই উদ্যমটা আসলে এই সম্মেলন থেকে তারা পাবে, এমন মেসেজটাই কিন্তু কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম আমাদেরকে দিলেন। এবং পাশাপাশি তার জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে তারা যে মেসেজটি পেয়েছেন যে দেশ গঠনে কার্যকরী ভূমিকা রাখতে হবে, সেই ব্যাপারটি কিন্তু তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে। তো সব মিলিয়ে সম্মেলন থেকে এটি ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচন সামনে রেখে কাজ করছে কমিশন। এছাড়া তিনি বলেন, ভোটার তালিকা থেকে মৃত ও রোহিঙ্গাদের বাদ দিয়ে আর তরুণদের অংশগ্রহণে উৎসাহিত করে হালনাগাদের কাজ চলছে। কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম, কুমিল্লা অঞ্চলে কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই, আসলে এটা করি নাই। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। তারপরে নির্বাচন কবে নাগাদ হতে পারে জিজ্ঞেস করলেন, একটা টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। এখনও পর্যন্ত জমা পড়েনি কোনো সংস্কার কমিশনের প্রতিবেদন। 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন। এ বিষয়ে পুলিশ সংস্কার কমিশনের আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, 3 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন 7 জানুয়ারির মধ্যে ও সংবিধান সংস্কার কমিশন আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন। এদিকে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুনের ঘটনায় একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। এখানে অনেক টিম একসাথে কাজ করছে। বিকেল 5টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে। এছাড়া কিছু আলামত আছে যেগুলো বিদেশে পাঠিয়ে টেস্ট করা হবে বলে জানান তিনি। গত বুধবার রাত 1:45টায় সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র পুরোপুরি পুড়ে যায়। ভারতে হুঙ্কারের প্রতি উত্তর দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে তিনি চট্টগ্রামে বিজিবির এক অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে পিছপা হবে না বিজিবি। সকল অপপ্রচার বন্ধে গণমাধ্যমকে দেশের পরিস্থিতির সত্য প্রচারে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের। সীমান্তে অপহরণের শিকার বনরক্ষী সহ সকলকে উদ্ধারের চেষ্টা করছে সরকার। সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের অঙ্গীকার রক্ষা হলেও অংশীজনদের মতামত নিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণীত করার সরকারি যে অঙ্গীকার তা পূরণ হয়নি বলে মনে করছে টিআইবি। অধ্যাদেশের বেশ কিছু ধারা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে টিআইবির পর্যবেক্ষণে। সকালে ধানমন্ডি মাইডাস সেন্টারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 পর্যালোচনা প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অনেক ক্ষেত্রেই আগের আইনের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যার মাধ্যমে মানুষের অধিকার খর্বের সুযোগ তৈরি হবে। সেই সাথে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনাও রয়েছে। তড়িঘড়ি না করে সব অংশীজনকে সম্পৃক্ত করে অধ্যাদেশ ঢেলে সাজিয়ে পাশ করার আহ্বান জানান তিনি। সেই অবস্থায় এটি গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। এটি জনস্বার্থের প্রতিফলন করবে না, বরং
মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার জন্য একটা অন্যতম হাতিয়ার হিসেবে আবার প্রতিস্থাপিত হবে। পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত যেরকম অগ্রহণযোগ্য, একইভাবে অসাম্প্রদায়িক মানুষের সম অধিকার, বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ, যেটা চেতনা বা মূল্যবোধ, তার প্রতি আঘাত সৃষ্টিকারী মন্তব্য কিন্তু একইভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে দেশে চলছে প্রস্তুতি। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। উৎসবমুখর হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন শহর, অংশ নিচ্ছে আনন্দপ্রিয় লাখো মানুষ। ফারুক হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 9 টন আতশবাজি ফোটানোর মাধ্যমে 2025 সালকে বরণ করে নেবে অস্ট্রেলিয়া। সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজে করা হয়েছে এই আয়োজন। প্রত্যাশা করা হচ্ছে বর্ষবরণের এ মহাযজ্ঞ উপভোগ করতে স্থানটিতে 10 লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে। বর্ষবরণের উৎসবে মেতে উঠতে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে ব্রাজিলের কোপাকাবানা সৈকতে। কর্তৃপক্ষ বলছে বর্ষবরণের বর্ণিল আয়োজন উপভোগ করতে সৈকতে আগমন করবে প্রায় 25 লাখ উৎসবপ্রিয় মানুষ। 12,000 আতশবাজি ফোটানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেবে যুক্তরাজ্য। এ আয়োজন করা হয়েছে লন্ডনের টেমস নদীর তীরে। আমেজ শুরু হয়েছে কিরগিস্তানেও। 2025কে বরণ করে নিতে বর্ণিল আলোর ঝলকানিতে মুগ্ধতা ছড়াচ্ছে রাজধানী বিশকেক। শুরু হয়েছে বহু মানুষের আনাগোনা। ঝলমল করছে রাশিয়ার রাজধানী মস্কো। শহরের রেড স্কোয়ারে নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় করছে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা। পৃথিবীতে সবার আগে নতুন বছর শুরু হবে কিরিবাতি দ্বীপে। সবার শেষে নতুন বছর শুরু হবে যুক্তরাজ্যের পশ্চিম দিকে অবস্থিত বাকার এবং হাউল্যান্ড দ্বীপে। ফারুক হোসেন, RTV। 31st নাইট ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই জানিয়ে নগরবাসীকে আতশবাজি ফুটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আর আতশবাজি ফোটালে জেল জরিমানা করার কথা জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। 31st নাইট ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বিগত বছর সংবাদ সম্মেলনে হাসপাতালগুলোতে অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশুদের কথায় বিবেচনায় নিয়ে নাগরিকদের আতশবাজি থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে। এই শব্দের সৃষ্টি করে একটা বিভীষিকাময় আবহাওয়ার সৃষ্টি করেন। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। এ পর্যন্ত 172 কেজি আতশবাজি উদ্ধার করার পাশাপাশি 5 জনকে গ্রেফতার ও 5টি মামলা করার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে দৃঢ়। আমার অফিসারের মনোবলের আর এখন কোনো ঘাটতি নেই। আমরা পূর্ব অবস্থায় ফেরত গেছি এবং এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। সংবাদ সম্মেলনে শব্দ দূষণের ক্ষতির নানা দিক তুলে ধরেন বন, পরিবেশ ও জলবায়ু নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। তিনি জানান, বেপরোয়া শব্দ দূষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পটকা ফোটানো, আতশবাজি ফোটানো, আমি বারবার শব্দগুলো উচ্চারণ করছি, এগুলো থেকে বিরত থাকতেই হবে। আমরা বিরত রাখবো। আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের আহ্বানে সাড়া দিলে আমরা আনন্দিত হব, না হলে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা কার্যক্রম, আমাদের এনফোর্সমেন্ট বিশেষভাবে বলবৎ থাকবে, আপসীনভাবে। রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোতে নজরদারির কথাও জানান তপন কুমার। আমাদের পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড থাকবে। আশিকুল আলম, RTV, ঢাকা। বছরের শেষ দিনে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে লাখো পর্যটকের। 31st আর ইংরেজি নতুন বছর বরণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। নতুন বছর 2025কে বরণ করতে বিভিন্ন হোটেলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকছে নানা ইনডোর আয়োজন। তবে 31st ঘিরে উন্মুক্ত স্থান কিংবা সমুদ্র সৈকতে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। হোটেল মালিকরা জানান, এরই মধ্যে কক্সবাজারের শতভাগ হোটেল, মোটেল, রিসোর্টে রুম বুকিং হয়ে আছে। এদিকে ভিড় থাকায় পর্যটকদের বাড়তি নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেষ দিনটি আমরা মানে সূর্যোদয় সূর্য অস্ত এটা যেন সুন্দরভাবে দেখতে পারি, এই কারণেই সমুদ্র সৈকতে এসেছি। 31st নাইট ডে করার জন্য আমরা ঢাকা থেকে আসছি কক্সবাজার। অল ফ্যামিলি 25 সালেও যেন সুন্দরভাবে এই প্রিয় মানুষগুলোকে নিয়ে কাটাতে পারি, এটাই প্রত্যাশা করি। আমরা ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য হোটেল মোটেল জোন সহ এবং সেই বিচের মেইন পয়েন্টগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। হবিগঞ্জের বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছে, আহত আরও 2 জন। সকালে উপজেলার ডুবাই বাজারের আকিস বেভারেজ কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি জানান, সকাল 9টার দিকে আকিস কোম্পানির কারখানায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ মারা যান। পরে আহত অবস্থায় শ্রমিক মিজান ও গাজীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও 2 জন। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে মনোনয়ন পেয়েছেন মাইক জনসন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মার্কিন হাউসের স্পিকার হিসেবে তিনি মনোনয়ন পান। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মাইক জনসনকে প্রতিনিধি পরিষদের স্পিকার পদে মনোনয়ন দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রাম্প। বলেন, স্পিকার মাইক জনসন একজন ভালো, পরিশ্রমী ও ধার্মিক মানুষ। তার নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে পার্লামেন্টে মাইক জনসন এ দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আগামী শুক্রবার মার্কিন কংগ্রেসের 119তম অধিবেশনে এক ভোটাভুটির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে। ফেডারেশন কাপ ফুটবলের এ গ্রুপে আলাদা ম্যাচে মাঠে নামছে ফোর্টিস এফসি ও বসুন্ধরা কিংস। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে দুপুর 2:30টায় ফোর্টিস এফসির প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স। এখন পর্যন্ত গ্রুপে একটি ম্যাচ খেলে ব্রাদার্সের বিপক্ষে 8 গোল খেয়ে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। অন্যদিকে ফোর্টিস এফসি 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। এই ম্যাচ জিতে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার লক্ষ্য তাদের। অন্যদিকে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ পুলিশ এফসি। দুপুর 2:30টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠে নামবে 2 দল। এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য কিংসদের। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।